প্রতি ৩ মিনিট পরপর স্টেশনগুলোতে মিলবে মেট্রো রেল। এপ্রিলে এই ট্রায়াল রান। পরিকল্পনায় পরিবর্তন, বাড়ানো হয়েছে পরীক্ষামূলক চলাচলের পরিধি। ভারতের পেঁয়াজ দেশে আসায় নওগাঁয় পড়ে গেছে দাম। হাটে মন প্রতি ২০০ টাকা কমায় হতাশ চাষিরা। চড়া দামে বীজ কেনায় উৎপাদন খরচ না ওঠার শঙ্কা। এবং ইউরোপে করোনা সংক্রমণ হার উদ্বেগজনক। জার্মানিতে বাড়ল লকডাউন, টিকা কার্যক্রমে ধীরগতিতে হতাশা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মালিহা ইসলাম মনামি। প্রতি ৩ মিনিট পরপর থামবে ট্রেন, নির্দিষ্ট স্টেশন থেকে উঠবেন যাত্রীরা। সেই লক্ষ্য নিয়েই দেশে এপ্রিলে পরীক্ষামূলকভাবে চলবে মেট্রো রেল। উত্তরার ৩টি স্টেশনে ট্রায়াল রানের পরিকল্পনা থাকলেও আরও ২টি বাড়িয়ে সংযুক্ত করা হবে মিরপুরকেও। এরই মধ্যে ৫২ কাজ শেষ হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। রাশেদ লিমনের রিপোর্ট। লক্ষ্য এপ্রিলে পরীক্ষামূলক চলাচল, তাই ব্যস্ততার শেষ নেই। প্রথম ৩টি স্টেশন আপাতত তৈরি হচ্ছে সেই উদ্দেশ্যেই। রেল লাইনের ঠিক নিচেই হচ্ছে স্টেশনগুলো, আর এরই মধ্যে অবকাঠামোগত যে কাজগুলো এগিয়ে গেছে সেখানে কিন্তু স্টেশনের সিঁড়ি, টিকিট কাউন্টার সহ অন্যান্য যে আনুষঙ্গিক জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রস্তুত করা হচ্ছে। এছাড়া টিকিট কাউন্টার তো থাকছেই, যাত্রী ওঠানামায় সিঁড়ি, এসকেলেটর সহ থাকবে লিফটের ব্যবস্থাও। প্রতি ৩ মিনিট পর পর যে ট্রেন থামবে সেই যাত্রী ওঠানামা নির্বিঘ্ন করতে থাকবে বিশেষ ব্যবস্থা। রাখা হয়েছে পর্যাপ্ত আলো বাতাস চলাচলেরও ব্যবস্থা। উত্তরের এই ৩টি স্টেশনে সরেজমিনে গেলে এমনটাই চোখে পড়বে। কর্তৃপক্ষ বলছে সব ঠিকঠাক থাকলে ট্রায়াল রানটা হবে নির্ধারিত সময়ে, তবে পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনার কথাও ভাবছেন তারা। নগরবাসীকে পরীক্ষামূলক চলাচল স্বচক্ষে দেখাতে পরিধি আরও বাড়ানোর কথা ভাবছেন তারা। উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, এই ৩টা নিয়েই আমাদের ট্রায়াল রান করার জন্য পরিকল্পিত। কিন্তু আমরা চেষ্টা করছি যে এটাকে আর একটু বাড়িয়ে আমরা একটু শহরের ভিতরে যদি এটা ট্রায়াল রানটা চলে, তাহলে শহরের ভিতরে মানুষ এই ট্রেনগুলো দেখতে পারবে। মোট ১৬টি স্টেশনের প্রতিটিরই কাজ এখন চলমান। এরই মধ্যে 5টি প্ল্যাটফর্মের অবকাঠামো শেষ, আর বাকিগুলোর পিলার বসে গেছে। কোনো জায়গায় আমরা প্ল্যাটফর্ম পর্যন্ত নির্মাণ করে ফেলেছি। প্রথম 5টা স্টেশনের দিকে গেলে দেখবেন যে এই অবস্থা আছে। তার পরবর্তীতে যখন আগারগাঁও থেকে পরবর্তীতে যখন আসবেন, সেখানে যে স্টেশন পিয়ার বলি বা স্টেশন কলামগুলো বলি, যে সেইগুলির কাজ চলছে। ডিসেম্বরেই প্রথম লটের 5টি রেল জাপানে তৈরি হবে বলেও মেট্রো রেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বিজ্ঞান চর্চায় স্বপ্নময় চোখ বিশ্ববিদ্যালয় পড়ুয়া জনির। ড্রোনের প্রযুক্তি ব্যবহার করে তৈরি করেছেন পরীক্ষামূলক বিমান। জনির সাফল্যের গল্প থাকছে সংবাদের শেষাংশে। ইউরোপে করোনার সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। প্রতিদিনই হাজার হাজার মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হচ্ছেন। ভ্যাকসিন কার্যক্রম শুরু হলেও ধীরগতি থাকায় হতাশ ইউরোপবাসী। অন্যদিকে করোনার পাশাপাশি তীব্র ঠান্ডায় বিপর্যস্ত ইউরোপের মানুষ। পর্তুগাল থেকে বিস্তারিত তারিকুল হাসান আশিকের রিপোর্ট। নববর্ষ এবং বড়দিনের লম্বা ছুটির পর ইউরোপের করোনা পরিস্থিতির যে অবস্থা বর্তমানে, সেটি শুধু উদ্বেগজনক নয়, যথেষ্ট উদ্বেগজনক। আমরা ইউরোপের প্রায় প্রত্যেকটি দেশেই গত ২৪ ঘন্টায় যে সংখ্যক মানুষ আক্রান্ত হতে দেখেছি এবং মৃত্যুবরণ করতে দেখেছি, সেটি সত্যিকার অর্থেই প্রত্যেকটি দেশের সরকারকে যথেষ্ট ভাবাচ্ছে। পর্তুগাল সরকার গতকালকে ভোরেই কিন্তু তাদের যে কারফিউ চলছিল নৈশকালীন, সেই কারফিউর সমাপ্ত করেছে। অর্থাৎ সামনের দিনগুলিকে ঘিরে আবার নতুন করে ভাবতে হচ্ছে পর্তুগালের সরকারকে। প্রতিবেশী স্পেনে আক্রান্তের সংখ্যা সেটিও অনেক বেশি। এছাড়া ইউরোপের কয়েকটি দেশের কথা যেগুলো আমরা আসলে এই মুহূর্তে দর্শকদের জানাতে চাই, যেরকম রোমানিয়া, হাঙ্গেরি, নেদারল্যান্ডস, সুইডেন, এই প্রত্যেকটি দেশ, এবং আমরা দেখেছি যে বেলজিয়াম সহ প্রায় অধিকাংশ দেশেই নতুন করে আক্রান্ত এবং মৃতের যে সংখ্যা সেটি কিন্তু যথেষ্ট পরিমাণ বেড়েছে। ভ্যাকসিন কার্যক্রম কিন্তু এরই মধ্যে 1 সপ্তাহের বেশি সময় অতিক্রম করে ফেলেছে। ইউরোপীয় ইউনিয়নের প্রত্যেকটি দেশ তাদের যে ভ্যাকসিন কার্যক্রম সেটি শুরু করেছে। এখন ভ্যাকসিন কার্যক্রমটা একেবারেই ধীরগতির কার্যক্রম এবং খুব অল্প কিছু সংখ্যক মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছানো গেছে, এবং সেটি শুধুমাত্র স্বাস্থ্য সংশ্লিষ্ট খাতের সঙ্গে যারা রয়েছেন তাদের কাছে ভ্যাকসিন পৌঁছানো গেছে।
এছাড়া যুক্তরাজ্যের আমরা যদি বলি অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনিকার যে ভ্যাকসিনটি সেটি ফেব্রুয়ারি নাগাদ গোটা ইউরোপে অনুমোদন পেতে পারে এবং ফেব্রুয়ারির পরে অর্থাৎ মার্চের দিকে অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিনটা ইউরোপিয়ানরা পেতে পারেন। ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিনের সাথে যুক্তরাজ্যের এই ভ্যাকসিনটির কথা বলি, দুটো ভ্যাকসিন একসাথে যখন নাগরিকদের প্রয়োগ করা হবে তখন হয়তো অনেকটা নিয়ন্ত্রণে আসতে পারে বর্তমান করোনা পরিস্থিতি। গোটা ইউরোপের অধিকাংশ দেশে কিন্তু শীতের তীব্রতা প্রচন্ড রকম বেড়েছে, বিভিন্ন দেশে তুষারপাত হচ্ছে এবং পর্তুগালে যে আমরা যে তাপমাত্রা দেখছি সেটি কিন্তু খুব বেশি সময় অন্যান্য বছরে কিন্তু এরকম তাপমাত্রা দেখা যায়নি, 1-2 এইরকম তাপমাত্রার মধ্যেই কিন্তু উঠানামা করছে। তো এই পরিস্থিতির মধ্যেই কিন্তু আমরা দেখেছি যে পর্তুগালে ধারাবাহিকভাবে আক্রান্ত এবং মৃতের যে সংখ্যা সেটি কিন্তু বাড়ছে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। এদিকে জার্মানিতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় 10 জানুয়ারি পর্যন্ত দেয়া লকডাউনের সময়সীমা বাড়ছে আরও 3 সপ্তাহ। এর মধ্যেই চলমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে জার্মানি ও রাশিয়ার একসাথে কোভিডের টিকা উৎপাদন দুদেশের মধ্যে শীতল রাজনীতিতে উষ্ণতা দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জার্মানি থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। দুদিন বিরতি দিয়ে জার্মানিতে আবারও বেড়েছে করোনায় মৃতের সংখ্যা। গত 24 ঘন্টার ব্যবধানে দেশটিতে কোভিডে 950 মানুষের মৃত্যু ভাবিয়ে তুলছে সাধারণ জনগণকে। যদিও এখন পর্যন্ত 3,14,000 মানুষকে করোনার টিকা প্রদান করা গেলেও এমন কঠিন সময়ে কম সংখ্যক ডোজ বরাদ্দের বিষয়ে অস্বস্তিতে আছেন জার্মান স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান। এদিকে জার্মানি এবং রাশিয়া একই সাথে করোনার টিকা উৎপাদনের বিষয়টিকে রাজনীতির জন্য শুভ লক্ষণ বলছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। এমন পরিস্থিতিতে করোনার অবস্থা আরও ভয়াবহ হওয়ায় 10 তারিখ পর্যন্ত দেয়া লকডাউন আরও বাড়ানোর সিদ্ধান্তকে সাধারণ জনগণের মধ্যে যেমন ভীতি ছড়িয়েছে, তেমনি অনেকেই বলছেন বিষয়টিকে সত্যি রাজনীতির জন্য এবং দেশের করোনার পরিস্থিতির জন্য শুভ লক্ষণ। লকডাউন মানে আমাদের মতো সাধারণ নাগরিকদের দুর্ভোগ বাড়ছে। আমার ছেলেটার কথাই বলি, ছেলেটা জরুরি বিভাগে বিশেষ ট্রেনিং নিচ্ছে। লকডাউনের কারণে তার চূড়ান্ত পরীক্ষাটা আর হচ্ছে না। আমাদের মানসিক অবস্থাটা এবার বুঝুন। করোনা পরিস্থিতি বিবেচনা করে সরকার যে টিকা বরাদ্দ করেছে এটা যেমন পর্যবেক্ষণের জন্য ঠিক আছে বলে সরকার মনে করছে, ঠিক তেমনি সাধারণ নাগরিকদের ভাবনা কম টিকার কারণেই মৃত্যুর সংখ্যাটাও বাড়ছে। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ভারত থেকে আমদানির কয়েকদিনের ব্যবধানে নওগাঁয় মন প্রতি 200 টাকা পড়ে গেছে দেশীয় পেঁয়াজের দাম। চাষিরা প্রান্তিক হাটে পেঁয়াজ নিয়ে এসে হঠাৎ দরপতনে হতাশ। চড়া দামে বীজ কেনায় খরচ বাড়ায় লোকসানের শঙ্কা তাদের। নওগাঁ থেকে MR রকির রিপোর্ট। ক্ষেত থেকে তোলা 5 মণ পেঁয়াজ বিক্রির জন্য নওগাঁর বদলগাছির গোবর চাপা হাটে আনেন কৃষক আবুল কালাম। এক সপ্তাহ আগে 1300 টাকার পেঁয়াজ মণ প্রতি 200 টাকা কমে বিক্রি করতে বাধ্য হন। একই অবস্থা অন্য চাষিদেরও। ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে এ দরপতন। আমরা তো পেঁয়াজ আমরা কিনে খাইছি 80 টাকা 100 টাকা কেজি, কিন্তু এখন আমরা বেচার সময় যায় দাম অনেক কম পাচ্ছি। ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনতেছে, আমরা তো মরে আমরা শেষ হয়ে যাব। আমরা কৃষকরা মরে আমরা শেষ হয়ে যাব। আমরা চাচ্ছি ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনা বন্ধ হোক, আমাদের দেশি পেঁয়াজের দাম বাড়তি হোক, আমরা কৃষকরা উপকৃত হব। গেল সেপ্টেম্বরে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হলে হু করে বেড়ে যায় দাম। কৃষকরা ভালো দাম পাওয়ার আশায় এবার ধার দেনা করে অধিক জমিতে চাষ করে পেঁয়াজ। গরু বেচে সোনা বেচে পেঁয়াজ লাগাইছি, আর গত বছর 4,000-5,000 টাকা মন গিয়েছিল। এবারে সবাই মারা গেছিল, এলসি পেঁয়াজ আনে একেবারে ব্যাপারীরা বলছেন ভারত থেকে পেঁয়াজ আসায় দাম কমেছে। গোবর চোপা হাটে সর্বোচ্চ বাজার গেছে আপনার 1200 টাকা, নিচে 1100 টাকা বাজার গেছে। এলসি না বাজার দাম কমে গেছে, এলসি না নামলে তো পেঁয়াজের দাম 2000 টাকা লাগবে, আবার 2000 টাকা লাগবে। চলতি মৌসুমে জেলায় 9,500 হেক্টর জমি থেকে 1,20,000 মেট্রিক টন পেঁয়াজ পাওয়ার লক্ষ্যমাত্রা কৃষি বিভাগের। MR রকি, সময় সংবাদ, নওগাঁ। এই মুহূর্তে নওগাঁর মহাদেবপুর ধানের হাটে আছেন সহকর্মী MR রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি। ধন্যবাদ মোনামি। আপনি জানেন গত ডিসেম্বরের লাস্ট ব্যবসায়ীদের সাথে খাদ্য মন্ত্রণালয়ের একটা বৈঠক বসেছিল। সেই বৈঠকে কিন্তু মিলারদের কাছ থেকে চালের যে বাজার ব্যবস্থা নিয়ে তারা আহ্বান করেছিলেন চাল কেনার জন্য, কিন্তু পরবর্তীতে চাল মিলারদের কাছ থেকে সাড়া না পাওয়ায় সরকার কিন্তু চাল আমদানি করার জন্য যে প্রক্রিয়া হাতে নিয়েছে, এই প্রক্রিয়াতে কিন্তু প্রথম পর্যায়ে 1,05,000 মেট্রিক টন চালের জন্য 10 জন ব্যবসায়ীকে মনোনীত করা হয়েছে। এই চাল আমদানির ঘোষণার পর থেকে কিন্তু ধানের বাজারে আমরা লক্ষ্য করছিলাম মন প্রতি 100 টাকা পর্যন্ত এখানে পড়ে গিয়েছে। বিশেষ করে যেসব মোটা ধান রয়েছে এই ধানগুলো কিন্তু এখন গত 1.5 সপ্তাহ আগে বিক্রি হচ্ছিল
1200 টাকা থেকে 1210 টাকা 20 টাকা সেই ধান আজকের এই হাটে, বিশেষ করে আমরা রয়েছি মহাদেবপুরের হাটে, বিক্রি হচ্ছে 1070 থেকে 1080 টাকা দরে। প্রতি মনে কিন্তু 110 টাকা পর্যন্ত ধানের দর এখানে আমরা কম লক্ষ্য করছিলাম। অন্যান্য ধান যেমন রয়েছে স্বর্ণা 5 এই এবং গোল্ডেন আতপ, প্রতিটা ধানের ক্ষেত্রে এরকম কিছুটা নিম্নমুখী বাজার। বিশেষ করে বাজারের এই প্রভাবটা এসেছে চালের আমদানি ঘোষণার পর থেকে। মিলাররা কিন্তু এখন হিসেব কষে কষে ধান কিনছেন এবং এই ধান কেনার কারণেই কিন্তু দরের এই ছন্দপতন। ব্যবসায়ীরা তারা বলছেন যে যেহেতু চালের বাজারে একটা অসম অবস্থা বিরাজ করছে, এই ক্ষেত্রে তাদেরকে ধান কেনার জায়গায় কিন্তু তারা কম দরে কিনতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে যদি বলি, এবছর কিন্তু প্রথম পর্যায়ে কৃষকরা একটা ভালো দাম পেয়েছিল এবং তারা বেশ স্বস্তি প্রকাশ করছিল। ধানের উৎপাদন কম, কিন্তু পরবর্তীতে এসে কিন্তু ধানের বাজারে এই যে কয়েক দফা বন্যার পরে তারা যে উৎপাদন কমের কারণে তারা এখন নিম্নমুখী দরের কারণে হতাশ এবং কৃষকরা বলছেন যে এই অবস্থা চলতে থাকলে কিন্তু তারা আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন। এবং চালের বাজারের সঙ্গে ধানের বাজারে কিন্তু এখন একটি ফারাক রয়েছে। চালের সরু জাতীয় যেসব চাল রয়েছে এই চালগুলো কিন্তু বিক্রি হচ্ছে 55 টাকার উপরে, কিন্তু সেই তুলনায় ধানের বাজারের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কম বলছেন। কারণ ধান এখানে যে দরে ধানটা তারা উৎপাদন করেন, এই উৎপাদনের তুলনায় কিন্তু তাদের এখন কাঙ্ক্ষিত দর না পাওয়ার কারণে তারা আর্থিক ক্ষতির মুখে পড়ার কথা বলছেন। আরেকটি বিষয় জানি রাখি, এবছর কিন্তু কয়েক দফা বন্যার কারণে ধানের উৎপাদন মন প্রতি 10 থেকে 12 মন পর্যন্ত সর্বোচ্চ পেয়েছে কৃষক। এ কারণে কিন্তু তারা প্রত্যাশিত দর না পায় আর্থিক ক্ষতির কথা বলছেন। তো আমি এই ছিল নওগাঁর মহাদেবপুরের ধানের হাটের কেনা বেচার খবর আমার কাছে। নওগাঁর মহাদেবপুর ধানের হাট থেকে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী এমআর রকি। বাংলাদেশের দাপট এখনো শুধু কম দামের পোশাক রপ্তানিতেই। মাত্র 0.1% আয় আসে উচ্চ মূল্যের পোশাক রপ্তানি থেকে, বলা যায় আসেই না। অথচ উচ্চ মূল্যের দিকেই যাচ্ছে তৈরি পোশাকের বাজার। এজন্য শ্রমিকদের অদক্ষতাকেই দায়ী করছে শিল্প মালিকরা। বাজার ধরতে অর্থনীতিবিদদের পরামর্শ, বিনিয়োগ বাড়াতে হবে দক্ষতার উন্নয়ন ও বাজার গবেষণায়। কামরুল হাসান সবুজের রিপোর্ট। সস্তা শ্রম আর শ্রমিকের কর্মনিষ্ঠায় চলছে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প। কয়েক দশক ধরে সেঁটে থাকা এমন তকমার বাইরে আধুনিকতার ছোঁয়া কতটুকু লেগেছে এই শিল্পে, সেই প্রশ্ন ঘুরে ফিরেই আসছে বছরের পর বছর ধরে। 2018 সালে হালনাগাদ করা বিজিএমই এর তথ্যে দেখা যায় কম দামের পোশাক রপ্তানিতে ওস্তাদ বাংলাদেশ। এ খাতের আয়ের 80% বেশি আসে যেসব পোশাকের দাম $15 কম, সেসব রপ্তানি করে। আর $35 বেশি দামের পোশাকের রপ্তানি বাজারের প্রায় বাইরেই এখনো ঘোরাঘুরি করছে 4 দশকের বেশি পরিপক্ক এই খাতটি। বিশ্ব ট্রেন্ডটা কিন্তু এখন ম্যানমেড ফাইবারের দিকে, হায়ার এন্ড প্রোডাক্টের দিকেই যাচ্ছে। হায়ার এন্ড প্রোডাক্টের যে কোয়ালিটি বা যেই ধরনের ম্যানুফ্যাকচারিং ইয়েটা লাগে, সেইটার আমাদের ওয়ার্কারদের অভাব আছে। তারপর আমরা চেষ্টা করতেছি, ওয়ার্কারদের স্কিল বাড়াবার চেষ্টা করতেছি। তথ্য উপাত্ত বলছে নারীদের কটন ব্লাউজ, স্কার্টস, বিশ্ববাজারে এ ধরনের পোশাকের চাহিদা যেখানে $477 কোটি, সেখানে বাংলাদেশ সরবরাহ করে মাত্র $27.5 কোটি পোশাক। পুরুষদের কটন জ্যাকেট ও ব্লেজারের $115 কোটি বাজারে $11.5 কোটি পোশাক সরবরাহ করে মেড ইন বাংলাদেশ। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন উৎপাদন থেকে সরবরাহ, বিনিয়োগ বাড়াতে হবে প্রতিটি ধাপে। এই বিনিয়োগগুলো প্রয়োজন হবে তাদের ব্যবস্থাপনা পর্যায়ের মান উন্নয়ন করা, তাদের ডিজাইনিং সেকশন উন্নত করা, তাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কাঠামো গড়ে তোলা। তাদের পরামর্শ, উচ্চ মূল্যের বাজার ধরতে জোর দিতে হবে অনলাইন মার্কেটিংয়েও। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সিনেট নির্বাচনের ভোট গ্রহণের পর যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে চলছে ভোট গণনা। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ কাদের হাতে যাচ্ছে তা নির্ভর করছে এই নির্বাচনের ফলাফলের ওপর। এদিকে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশের জন্য জড়ো হচ্ছেন রিপাবলিকান সমর্থকরা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে আরও জানিয়েছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। জর্জিয়ার সিনেট নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি শেষ হয়েছে এবং এখন ভোটের পরে যে ফলাফল সেই ভোট গণনা চলছে। ডেমোক্রেটিক প্রার্থী যে দুজন সিনেটর আছেন, এই দুজন সিনেটরই কিন্তু রিপাবলিকান দুজন যে প্রার্থী, তারা বর্তমান সিনেটর, তাদের চেয়ে কিন্তু তারা বেশ খানিকটা এগিয়ে আছেন। 100টা সিটের মধ্যে, সিনেটর সিটের মধ্যে 48 আপনার ডেমোক্রেটিক প্রার্থী পেয়েছিল এবং 50 রিপাবলিকান পেয়েছে। তো আজকে যদি দুটো যদি ডেমোক্রেটিকের দিকে যায় তাহলে 50/50
সৃষ্টি হবে এবং তখন যে কোনো কিছু যখন নির্ধারিত হবে সেখানে ভাইস প্রেসিডেন্ট ভোটটা যোগ হবে। আগামীকালকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ দিন রয়েছে, সেটি কংগ্রেস বসছে এবং সেই কংগ্রেসে যে জো বাইডেন বিজয়ী হয়েছেন, প্রেসিডেন্ট, নবনির্বাচিত প্রেসিডেন্ট, তার বিজয়ী আনুষ্ঠানিকভাবে কংগ্রেস ঘোষণা করবে এবং এ নিয়েও কিন্তু টানটান উত্তেজনা এবং রাজনীতির রঙ্গমঞ্চে কিন্তু নানান ঘটনা প্রবাহমান এবং এ নিয়ে সহিংস অবস্থা নিয়েছে ডেমোক্রেটিক পার্টির সমর্থক এবং রিপাবলিকান পার্টির সমর্থকরা। তারা এখনই আজকেই কিন্তু বিভিন্ন স্থান থেকে কিন্তু রাজধানী ওয়াশিংটন ডিসিতে, যেখানে আমি রয়েছি, সেখানে অবস্থান করছেন। যেহেতু ওরা প্রটেস্ট করবে এবং সেই কারণে শুনানি হতে পারে, এরপরে আবার সেখানে ভোট হতে পারে, তো সেই ভোটে ডেফিনেটলি আমি মনে করি যে ডেমোক্রেটিক পার্টির যারা সিনেটর আছে ওনাদেরকে সাপোর্ট করবে, রিপাবলিকান পার্টির অনেক সিনেটর আছে। তো এই ছিল আমার কাছে রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে সর্বশেষ। বিজ্ঞান মনস্ক প্রজন্মের স্বপ্ন কল্পনাকে হার মানিয়েছে বহুবার। দেশেই নানা ক্ষেত্রে এসেছে সাফল্য। প্রাথমিক পর্যায়ে ড্রোন প্রযুক্তি ব্যবহার করে এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সালাউদ্দিন জনি নিজ উদ্যোগে তৈরি করেছেন পরীক্ষামূলক বিমান। তার সাফল্যের গল্প শোনাবেন শাতিলা শারমিন, ক্যামেরায় ছিলেন ওমর ফারুক। আকাশে পাখা মেলার স্বপ্ন হয়তো দেখেন অনেকে, বাস্তবে তা পূরণে পরিশ্রমী মানুষের সংখ্যা পৃথিবীতে বড়ই কম। পরীক্ষামূলক এই ড্রোনটি ৫ কিলোমিটার গতিতে ২০ মিনিট আকাশে ওড়ার ক্ষমতা রাখে। ঠাকুরগাঁও জেলার রানী শঙ্কলের বরিদ্দারার মতো প্রত্যন্ত গ্রামের কৃষিজীবী পরিবারের সন্তান মোহাম্মদ সালাউদ্দিন জনি। তার এই বিমানের মডেল নজর কেড়েছে দেশের নানা প্রান্তের মানুষের। জনির স্বপ্নময় চোখ এখন দেখছে দেশের ড্রোন প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি মনুষ্যবিহীন বিমান তৈরিরও। ক্ষুদ্র প্রচেষ্টাকে বড় রূপ দিতে সংগঠিত করেছেন অনেককে। ড্রিম আরসি ইনোভেশন ক্লাব, আমরা 2 সিটের একটা সত্যিকারের বিমানে আমরা আমাদের নিজেদের তৈরিকৃত বিমানে উড়ে বেড়ানোর স্বপ্ন দেখছি, যেটাতে অলরেডি আমরা কাজ শুরু করে দিয়েছি। বিমানের বিষয়ে আমার অনেক কৌতূহল ছিল। আমি বিভিন্ন সময় বিমান নিয়ে কোথাও একটা নিউজ দেখলে, বিমানের কথা একটা ছবি দেখলে সেটা নিয়ে আমি বিশ্লেষণ করার চেষ্টা করতাম। ইচ্ছা ছিল বিমান প্রকৌশল বা বিমানের পাইলট হওয়ার। দারিদ্র ফ্যামিলিতে সেটা বাইরের পড়াটা সেটা আসলে সম্ভব না। বিজ্ঞান ভিত্তিক এ চর্চায় প্রাতিষ্ঠানিক সহযোগিতা দূরের কথা, বরং বাধা এসেছে পদে পদে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন গবেষণা উন্মুখ মন মানসিকতায় আমি এটা তীব্র নিন্দা জানাই। শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করা উচিত। কৃষি বিজ্ঞানের ছাত্র জনির স্বপ্ন শুধু বিলাসবহুল যান নয়, বরং তিনি ড্রোন প্রযুক্তি ব্যবহার করে কৃষিতে আনতে চান বিপ্লব। কীটনাশক ছিটানো যাবে, সিড ড্রিলিং করা যাবে, মনিটরিং করা যাবে, ইমেজ প্রসেসিংয়ের মাধ্যমে কৃষি রোগ শনাক্তকরণটা সহজ হবে। এদেশে একসময় এমন ব্র্যান্ডের বিমানগুলো তৈরি হবে যেগুলো উন্নত দেশগুলো বলবে এটা বাংলাদেশি একটা ব্র্যান্ড, বাংলাদেশি একটা মডেল। জনির মতো তরুণদের উদ্যোগ অর্থের অভাবে যেন আর মুখ থুবড়ে না পড়ে। সেই স্বপ্ন দূরে নয়, যখন দেশের প্রযুক্তিতে তৈরি হবে বাংলাদেশের নিজস্ব বিমান। বাস্তবায়নে প্রয়োজন প্রাতিষ্ঠানিক ও সরকারি সহযোগিতা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রতি ৩ মিনিট পরপর স্টেশনগুলোতে মিলবে মেট্রো রেল। এপ্রিলে ট্রায়াল রান। পরিকল্পনায় পরিবর্তন, বাড়ানো হয়েছে পরীক্ষামূলক চলাচলের পরিধি। এবং ইউরোপে করোনা সংক্রমণ হার উদ্বেগজনক। জার্মানিতে বাড়ল লকডাউন, টিকা কার্যক্রমে ধীর গতিতে হতাশা। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।